দরজায় বারবার ধাক্কার শব্দ শুনে ঘুম ভেঙে গেল গৌরবের। প্রথমটায় মনে হলো হয়তো ঘুমের ঘোরে ভুল শুনছে, কিন্তু বিছানায় উঠে বসে একটু মন দিয়ে শোনার পর স্পষ্ট শুনতে পাওয়া গেল, হ্যাঁ, কেউ খুব জোরে জোরেই দরজা ধাক্কা দিচ্ছে। গৌরব কি করবে না করবে ভেবে ওঠার আগেই স্পষ্ট শুনতে পেল বাড়িওয়ালা গুরুদাস অকালী মাতৃভাষায় গজগজ করতে করতে নিজের ঘর থেকে বেরিয়ে আসছেন। গৌরব ঘড়ি দেখল, রাত প্রায় 2টো। এত রাতে কে এসে বাড়ির দরজা ধাক্কাচ্ছে? চোর ডাকাত হতে পারে তো। গুরুদাসের কি ভয় নেই? দরজা খুলতে যাচ্ছে কেন? রাত বিরেতে কলকাতায় ডাকাত পড়ার ভয় না থাকলেও উত্তর ভারতের এই ছোট্ট পাহাড়ি শহরটিতে সেসবের যে কোনো ভয় আছে সেটা গৌরব জানত না। বাড়িওয়ালাকে বারণ করতে হবে ভেবে দোতলার ঘর থেকে বের হয়ে এসে গৌরব দেখল নিচের হলে গুরুদাস দাঁড়িয়ে। দরজার কাছে কান নিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন, कौन कौन है? বাইরে থেকে বোধহয় কেউ কিছু একটা বলল, কিন্তু সেটা শোনা গেল না। अरे अंकल, दरवाजा खोल दीजिए। অতনু এসে বলল। ধাক্কা ধাক্কির শব্দ শুনে সেও বোধহয় পাশের ঘর থেকে বেরিয়ে এসেছে। অতনুর কথা শুনে একবার মাথা নাড়িয়েই গুরুদাস দরজা খুললেন, এবং দরজা খোলার সাথে সাথেই হুড়মুড় করে একজন ঘরে ঢুকে পড়ল। লম্বা, ফর্সা, ছিপছিপে চেহারা, বছর 20-র একটা ছেলে। अरे हुआ क्या? ছেলেটিকে ধরে পাশের সোফা এনে বসালেন গুরুদাস। ছেলেটা এক পাশে ঢলে পড়ল। গুরুদাস শুইয়ে দিলেন তাকে। ছেলেটা কি এতই ফর্সা, নাকি কোনো রোগ আছে? গৌরব জিজ্ঞেস করল। অতনু হেসে বলল, रोग नय भय फैकाशे मेरे गेছে। গৌরব একবার অবাক হয়ে অতনুর দিকে তাকালো, আর একবার সোফায় পড়া ছেলেটার দিকে তাকালো। গুরুদাসবাবু ছেলেটিকে কিছু প্রশ্ন করলেন। সেসব প্রশ্নের বাংলা মানে করলে দাঁড়ায়, কে তুমি? কি হয়েছে তোমার? ছেলেটি কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। অতনু চট করে কোথা থেকে একটা জলের বোতল এনে ছেলেটার মুখের কাছে ধরল। জল খেয়ে ছেলেটার যেন শরীরে প্রাণ এলো। বেশ কয়েকবার নিঃশ্বাস নিয়ে ফিস ফিস করে বলে উঠল, ঘুমরি। অতনু বলে উঠল, তোমরা তো আজ ঘুমড়ি গিয়েছিলে তাই না? তোমার নাম মনীষ। অতনুকে দেখে ছেলেটা যেন নতুন করে চমকে উঠল। আবার সকালে দেখা হয়েছিল আমার সাথে ওই ধাবায় ব্রেকফাস্ট করার সময়, তাই না? মনীষ ধীরে ধীরে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তোমার সাথে তো আরো অনেক বন্ধু ছিল, তাদের কি হলো? ছেলেটি এবার কেমন যেন নির্জীব হয়ে গেল। কলকাতার এক সাধারণ ছেলে গৌরব মজুমদার কোনো মতে গ্র্যাজুয়েশন পাশ করার পর উত্তর ভারতের একটি কাপড়ের ফ্যাক্টরিতে অ্যাকাউন্টেন্টের কাজ পেয়ে নওগ্রাম বলে একটি ছোট্ট শহরে এসেছে। কারখানার কাছেই একটি বাড়িতে ভাড়ায় থাকার ব্যবস্থা করেছিল। বাড়িওয়ালা গুরুদাস অকালী অকৃতদার মানুষ। দোতলা বাড়ির একতলায় নিজে থাকেন, একতলায় ওনার ওষুধের দোকান। অ্যালোপ্যাথি ওষুধের সাথে সাথে ওনার নিজের হাতে তৈরি কিছু কবিরাজি ওষুধও বিক্রি করেন উনি। নিচের তলাতেই থাকেন গুরুদাস। ওপরের তলায় 2টো খুপচি খুপচি ঘর রয়েছে। একটা ঘরে আগে থেকেই অতনু সরকার বলে একজন এসে উঠেছিল। গৌরব এসে দ্বিতীয়টি দখল করে। অতনু কাজ করে একটি গাড়ির কারখানায়, ম্যানেজার পদে চাকরি করে। ভালো মাইনের উচ্চ পদস্থ চাকরি। গৌরবের নিজের চাকরি নিয়ে কোনো মনোক্ষুণ্ণতা ছিল না। অতনুকে সে হিংসেও করে না। অতনু অটোমোবাইল ইঞ্জিনিয়ার, বরং ওর সাথে অল্প দিনের মধ্যেই বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। নওগ্রাম খুবই ছোট্ট একটা শহর। পাহাড়ের কোলে অবস্থিত চত্বরটিতে
মেরে কেটে ওই 3000 মানুষের বাস। চারিদিক জঙ্গলে ঘেরা, বেশ মায়াময় রহস্যময় একটা শহর। তবে নওগ্রামের চেয়েও বেশি রহস্যময় ছিল ঘুমরি। শহরটার নাম ঘুমরি হলেও এখানকার লোক সেটাকে বলে ভূত শহর বা ভূত শহর। হ্যাঁ, ভুতুরে বাড়ি বা ভুতুরে পাড়া অনেকেই শুনেছে, কিন্তু গোটা একটা শহর। নওগ্রাম আশাইস্তক গৌরব শুনছে এই ঘুমরির কথা। নওগ্রামের উত্তরে জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 3 কিলোমিটার পথ যাওয়ার পর একটা জনমানবহীন এলাকায় গিয়ে পৌঁছানো যায়। প্রায় 600 একর জায়গা জুড়ে রয়েছে ঘুমরি। পাহাড়ি একটা শহর যেরকম হয় ঠিক সেরকমই। ছোট ছোট একতলা দোতলা বাড়ি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। একটি স্কুল আছে, রয়েছে একটি হাসপাতালও। প্রাণ শক্তিতে মুখর হওয়ার আদর্শ হলেও শহরটি প্রাণহীন। মানুষ তো দূর, একটা কাক পর্যন্ত ওড়ে না ঘুমরির আকাশে। বছর 15 আগেও প্রায় 5000 মানুষের বসবাস ছিল এই শহরে, কিন্তু মাত্র 2 সপ্তাহের মধ্যেই সমস্ত মানুষজন শহর ছেড়ে চলে যায়। এমনকি জামা কাপড় আসবাবপত্র সব ফেলে রেখেই তারা শহর ত্যাগ করে, একেবারে বেপাত্তা। এত সব লোক যে কোথায় গেছে, কেন গেছে, সে খবর কারো কাছে নেই। এতগুলো মানুষ স্রেফ হাওয়ায় মিলিয়ে গেছে। একসময়ের প্রাণোচ্ছল শহর আজ অতীতের কবরস্থান হয়ে দাঁড়িয়ে আছে, একা নিভৃতে। মানুষের অভাবে জঙ্গল আর গাছপালার আড়ালে নিজেকে ঢেকে ফেলেছে ঘুমরি। নওগ্রাম সহ আশেপাশের সমস্ত শহর এবং গ্রামের মানুষদের কাছে ঘুমরির নাম হল ভূত শহর। এই ঘুমরিকে ভূত শহর কেন বলে জানিস? নওগ্রামে আসার দিন 3 পর একটি ছুটির সকালে চা খেতে খেতে জিজ্ঞেস করেছিল অতনু। শুনেছি শহরটায় কিছু একটা আছে, কেউ কিছু দেখেনি, কিন্তু অনেকেই ওই শহরে ঢুকে আর ফেরেনি। কি যে আছে ওই ঘুমরিতে কেউই তা জানে না, বলেছিল গৌরব। কার কাছে শুনলি এত কথা? গুরুদাসবাবু বলছিলেন। যেদিন এখানে প্রথম এসেছিলাম সেই দিনই আমাকে নিয়ে গেছিলেন ওই ঘুমরিতে। গৌরবের কথা শুনে চমকে উঠেছিল অতনু। গৌরব হেসে বলেছিল, আর বলো না, আমি সবে এসে ওনার দোকানের সামনে দাঁড়িয়েছি, আমাকে বলে কিনা বাড়ি ভাড়া দিয়ে দেবো, অসুবিধা নেই, এখন ব্যাগপত্র রেখে একটু আমার সাথে চলো। তা আমি আর কি করি, সস্তায় থাকার জায়গা হাতছাড়া করতে চাইছিলাম না, তাই ওনার কথা মতো ব্যাগ রেখে রওনা দিলাম। ভেবেছিলাম কাছেই কোথাও যাচ্ছে, কিন্তু গিয়ে দেখি আমাকে নিয়ে সোজা জঙ্গলের ভেতর ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম এখানে কি কাজ। উনি বললেন, ও জঙ্গলে অনেক জড়িবুটি আছে বুঝলে বাবু, আমার ওষুধ বানাতে অনেক কাজে লাগে। আর কিছু বলতে পারলাম না। বেশ অনেকক্ষণ হাঁটার পর একটা বড় ভাঙাচোরা গেট দেখতে পেলাম। গেটটা কিসের সেটা জিজ্ঞেস করার আগেই গুরুদাস বললেন, এইখানেই দাঁড়াও, আমি আসছি। এই বলে উনি জঙ্গলের আরও কিছুটা ভেতরে ঢুকে গেলেন। আমি এদিকে গেটের ওপারে কি আছে দেখার জন্য এগিয়ে গেলাম। গেটটা জীর্ণ, লতাপাতায় মোড়া। ভেবেছিলাম ওই অভয়ারণ্য বা ওই জাতীয় পার্কের গেট হবে, কিন্তু আর একটু এগোতেই বুকটা ধড়াস করে উঠল জানো। সবার প্রথমেই ছোট একচালা একটা বাড়ি দেখতে পেলাম। জঙ্গলের ভেতরে বাড়ি কি জন্য রয়েছে সেটা বোঝার জন্য একটু এগিয়ে যেতে আরও একটা বাড়ি দেখতে পেলাম। আরও বাড়ি আছে কিনা সেটা দেখার জন্য কয়েক পা এগোতেই জঙ্গলের ভেতর ছড়ানো ছিটানো অজস্র বাড়ি দেখতে পেলাম। কেমন যেন ভয়ে শরীরটা শিরশির করে উঠল, যেন মনে হতে লাগলো প্রত্যেকটা বাড়ির জানলার অন্ধকার থেকে কেউ আমাকে দেখছে। আমি যেন অনধিকার প্রবেশ করছি। এমনিতেই রাতে ঘুমানোর সময় নানা রকম দুঃস্বপ্ন দেখে চমকে চমকে উঠি ছোটবেলা থেকে, তাই আর দেরি না করে ফিরতি পথ ধরে গেটের কাছে ফিরে এলাম। ফিরে এলি? একটু ভিতরে গিয়ে দেখতে পারলি না? অতনু বিরক্ত হয়ে বলল। গৌরব ধীরে ধীরে মাথা নাড়িয়ে না জানালো। আচ্ছা, তারপর? তারপর আর কি, গুরুদাসের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়লি? হ্যাঁ হ্যাঁ, ওই ট্রেনে ভালো ঘুম হয়নি বলে সকাল থেকে ক্লান্ত ছিলাম,
তার উপর ওই জঙ্গলের শান্ত পরিবেশ, হঠাৎ করে শিরশিরে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। আমি গেটের নিচে চওড়া পাথরের বেদিতে হেলান দিয়ে বসলাম। তারপর কখন যে চোখ লেগে গেছে জানি না। তারপর হঠাৎ ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি গুরুদাস আমার মুখের দিকে তাকিয়ে হাসছে। আমাকে হিন্দিতে বলল, बहुत थक गए हो ना बेटा, चलो मेरा काम भी हो गया। ফেরার সময় আমি গুরুদাসকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ওই প্রবেশদ্বারের ওপারে ওই বাড়িগুলো কি করছে। আমি যে ওই দিকটায় গেছি সেটা জেনে লোকটা চমকে উঠলো জানিস। জিজ্ঞেস করতে লাগলো আমি কি দেখেছি না দেখেছি। আমি সব বলার পরে গুরুদাস যেন একটু নিশ্চিন্ত হলো। তারপর একটু হেসে আমাকে ঘুমড়ির ব্যাপারে বলল সব কিছু। তার আগে নাকি উনি বিশ্বাসই করতেন না এই জঙ্গলে কিছু আছে বলে। উনি একাই আসতেন জঙ্গলে জড়িবুটি নিতে, ঘুমড়ির ভেতরেও চলে যেতেন। তারপর একদিন নাকি জড়িবুটি নিয়ে ফেরার সময় উনি দেখেন ছোট ফ্রক পরা একটা বাচ্চা মেয়ে কোলে পুতুল নিয়ে ওনার পেছন পেছনে আসছে। প্রথমটা উনি ভাবলেন হয়তো কোনো পিকনিকের দল জঙ্গলে এসছে, তাদেরই কারো বাচ্চা হবে। একবার এটাও মনে হলো যে মেয়েটাকে আগে কোথাও দেখেছেন। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে গুরুদাসের বুকটা ধড়াস করে উঠল। উনি দেখলেন যে মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে, আর যতই এগিয়ে আসছে মনে হচ্ছে ওটা কোনো মানুষের অবয়ব না, শুধু একটা ছায়া, একটা পুতুল কোলে বাচ্চা মেয়ের ছায়া এগিয়ে আসছে ওনার দিকে। ব্যাপারটা দেখে গুরুদাস ছুটে ছুটে বাড়ি চলে আসেন। বাড়ি ফিরে আসার পর আর তেমন কিছু হয়নি, কিন্তু মাসখানেক পর থেকেই এই মেয়েটিকে গুরুদাস বহুবার নিজের স্বপ্নে দেখতে পান। ওনার ঘরের মধ্যে নাকি এরকম একটা বাচ্চা মেয়ে হেঁটে চলে বেড়ায়, কাঁদে, জিনিসপত্র তছনছ করে দেয়, প্রচণ্ড মানসিক পীড়া দেয় ওনাকে। কোনো মতে ঘুমের ওষুধ খেয়ে রাতটা পার করেন। তুই এই কদিনে অনেক কিছুই জেনে গেছিস ঘুমরির ব্যাপারে, এমনকি শহরটা দেখেও এসেছিস। সেখানে ঘুমিয়েও এসেছি। মানে হিসাব মতো যে বেদিটায় ঘুমিয়েছিলাম সেটা তো গেটের ভেতর দিকে ছিল, তাহলে টেকনিক্যালি শহরের ভেতরেই হলো। হ্যাঁ, আমিও এমনি এক দুবার কিছুক্ষণের জন্য দেখে এসেছি শহরটা, বেশ অনেকটা ভেতরেও গেছি। কিন্তু কিন্তু কি? আমিও একদিন ওই ঘুমরিতে রাত কাটাতে চাই। তুই কি পাগল হলে অতনুদা? তুমি ইঞ্জিনিয়ার হয়ে এইসব গাঁজাখুরি মানো? আরে গাঁজাখুরি তো বটেই, আর সেটাই আমি প্রমাণ করব। যদি একটা রাত ঘুমরির ভিতরে কাটিয়ে আসতে পারি আর পুরো রাতটা ভিডিও রেকর্ড করে রাখতে পারি না, তাহলে গোটা একটা শহরের সাপ মুক্তি হবে। আবার হয়তো নতুন করে মানুষ এসে বসবাস শুরু করবে, আশেপাশে শহরের মানুষদের মন থেকেও ভয়টা কাটবে। সবই বুঝেছি দাদা, কিন্তু তাও কি দরকার? দরকার আছে রে গৌরব, দরকার আছে। এইটুকু কথার পর উঠে চলে যায় অতনু। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে অতনু আর ঘুমড়ি যাওয়ার কথা তোলেনি। গৌরব নিজেও সব ভুলে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এখানে আসার পর রাত্রে ঘুমটাও দারুণ হচ্ছিল তার। আর আগের মতো রাতে দুঃস্বপ্ন দেখে না সে। সব ঠিক চলছিল। এরই মধ্যে এসে পড়ল সেই রাত। মনীষ নামের সেই ছেলেটি এসে হাজির হলো ওদের দরজায়। মনীষ আর তার 4 বন্ধু এসেছিল ঘুমরিতে ক্যাম্প করতে। সকালে নওগ্রামে ব্রেকফাস্ট করে ওরা বেলাবেলি গিয়ে প্রবেশ করলো ঘুমরিতে। একটা ছোট্ট টিলার ওপর উঠে আরও বেশ কিছুটা ঢুকে জঙ্গলের ভেতর তাঁবু পাতে সবাই। ওদের ইচ্ছা ছিল অনেক রাত পর্যন্ত জেগে থাকবে। সেই মতো আগুন জ্বালিয়ে সেটাকে ঘিরে গোল করে বসেছিল ওরা। আড্ডা, গান, গল্প সব চলছিল তখন। কি একটা হাসির কথায় প্রশান্ত বলে ওদের একটা বন্ধু হাততালি দিতে দিতে খুব জোরে জোরে হাসছিল। এমন সময় দূর থেকে একটা অদ্ভুত রিনরিনে গলায় কে যেন আচমকা হেসে উঠল। আর শুধু তাই নয়, ঠিক প্রশান্তর মতো নকল করেই যেন হাসছিল সে। সেই সাথে ঠিক একই রকম ভাবে যেন হাততালি দিচ্ছে। অন্য সময় হলে ব্যাপারটা হাস্যকর মনে হতো, কিন্তু এই ভুতুরে শহরের মধ্যবর্তী জঙ্গলে গভীর রাতে এরকম একটা ঘটনায় ছেলেরা সকলেই যেন থতমত হয়ে গেল। আওয়াজটা আরো বেশ 2-3 বার হয়ে থেমে গেল। শব্দটা যে কোথা থেকে এলো সেটা বোঝা গেল না। মনে হলো
মনে হলো যেন আগুনের আলো যতটা ছড়িয়েছে সেই চৌহদ্দির বাইরে অন্ধকার যে এলাকাটাকে ঘিরে রেখেছে সেই অন্ধকারের ভেতর থেকে কোনো অশরীরী তাদের ওপর ভয়ঙ্কর কিছু একটা হওয়ার সংকেত দিচ্ছে। সবাই বেশ একটু ভয় পেয়ে গেল। মনীষ নিজেও বেশ একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই নিজেকে সামলে নিল। বাকি বন্ধুরা তখনও থমকে আছে দেখে মনীষ তাদের সবাইকে এটা ওটা বলে ডাকাতে শুরু করে দিল। তাদের ভীতু, কাঁদুনি বাচ্চা ইত্যাদি বলে খ্যাপাতে লাগলো। মনীষের ইয়ার্কিতে বিরক্ত হয়ে সুনীল বলে ওদের এক বন্ধু মনীষকে চ্যালেঞ্জ করে বলল, আচ্ছা, আমরা না হয় ভীতু মানছি, তা তুই তো খুব সাহসী। হ্যাঁ, তা তুই গিয়েই দেখে আয় না কিসে ওইভাবে আওয়াজ করছে। হ্যাঁ, যা যা দেখি দম থাকে তো। সুনীলের কথায় মনীষ হাসতে হাসতে বলল, আমি যেতেই পারি, কিন্তু ফিরে এসে যেন তোদের দেখতে পাই, ঠিক আছে? ভয় পালাস না আবার সব। এই বলে একটা বিয়ারের বোতল হাতে নিয়ে উঠে চলে যায় সে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে টিলাটার ধারে এসে দাঁড়িয়েছিল মনীষ। মনে মনে ভাবল সে, কই, কিছুই তো নেই। এই তো এতটা রাস্তা তো একাই চলে এলাম। মনীষ যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে টিলাটা শেষ হয়ে মাটিটা খাড়াই অনেকটা নেমে গেছে। নিচে জঙ্গল, আর তারই ফাঁকে ফাঁকে মাথা তুলে রয়েছে ছোট ছোট ভগ্নদশা সব বাড়িঘর। সামনেই একটা বাড়ি, তারপর আরো দুটো, এবং একদম দূরে একটা। সেই বাড়িটার মাথায় একটা বড় স্যাটেলাইট অ্যান্টেনা, যেটাকে ডিশ অ্যান্টেনা বলে। অ্যান্টেনা বাড়িটার পরে আর কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। শিরশির করে ঠান্ডা হাওয়া বইছিল। মনীষ ঠিক করলো বিয়ারটা সে এখানেই শেষ করবে। তারপর ফিরে গিয়ে বন্ধুদের বাছা বাছা কিছু বিশেষণে ভূষিত করবে। মনে মনে ব্যাপারটা ভেবে একটু হেসে বিয়ারে একটা চুমুক দিয়ে দূরের দিকে তাকাতেই চোখটা যেন আটকে গেল ওর। একদম দূরের বাড়িটার জানলায় যেন কেউ একজন দাঁড়িয়ে। চাঁদের আলোতে যতটা যা বোঝা গেল তাতে মনে হলো যেন একজন মহিলা। মাথায় লম্বা কালো চুল নেমে গেছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মহিলা ধীরে ধীরে যেন মিলিয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। এই যেন জানলার সামনে কেউ একজন ছিল, কিন্তু এখন আর কেউ নেই। মনীষ ভাবল সে বোধহয় ভুল দেখছে। আলো আধারিতে বোধহয় চোখে ভ্রম হচ্ছে তার। এবার যাওয়া উচিত ভেবে যেই না ঘুরতে যাবে তখন কিছু একটা দেখে আবারও থমকে দাঁড়াতে হলো তাকে। একদম দূরে যে বাড়িটা, তার ঠিক আগের বাড়িটার জানলায় ওটা কে দাঁড়িয়ে? এ তো সেই। হ্যাঁ, লম্বা ঘন কালো চুল, ফ্যাকাশে মুখ, আর গায়ে গায়ে ওটা কালো পোশাক নাকি কালো ধোঁয়ার কুণ্ডলি। দূর থেকে বোঝা গেল না। মনীষ এবার ভাবলো হয়তো হয়তো সত্যিই কেউ জানলায় দাঁড়িয়ে আছে, কোনো মানুষ হয়তো। ভাবলো একবার ডাক দিয়ে দেখবে, কিন্তু ডাকার আগেই আবারও সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল। এবং এইবার ছায়ামূর্তি মিলিয়ে যাওয়ার সাথে সাথেই মনীষ বুঝল পরের বাড়ির জানলায় তাকালেও তাকেই দেখা যাবে। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বোধগম্য হতেই শিরশিরে হাওয়াটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। প্রায় এক নিঃশ্বাসে মনীষ ফিরে এলো বন্ধুদের কাছে ছুটতে ছুটতে। এগিরে এরকম হাঁ পাচ্ছিস কেন? বন্ধুদের মধ্যে থেকে রিজু জিজ্ঞেস করলো। হ্যাঁ, না মানে ওই একটু টায়ার্ড লাগছে আর কি। বন্ধুদের কাছে এসে আর কিন্তু কিছুই বলতে পারল না সে। এখন এদের কাছে যদি বলে
যে সে ওই পরিত্যক্ত বাড়িগুলিতে কারো একটা ছায়া দেখেছে, তাহলে তারা সবাই মিলে ওকে ঘিরে টিটকিরি করবে, অপমান করবে। কি দরকার বলার? গিয়েছিলিস কদ্দূর? সুনীল জিজ্ঞেস করে। ওই টিলার নিচটা অব্দি গেছিলাম। উঠে আসার সময় একটু যেন দমটা হালকা লাগছিল। সুনীল আবারও প্রশ্ন করে। কিছু কি দেখেছিস? না না, কোনো মতে বন্ধুদের সামলে আগুনের পাশে এসে বসল সে। বন্ধুরা তখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক এই সমস্ত কিছু নিয়ে আলোচনায় ব্যস্ত। তারাও আর জঙ্গলের অদ্ভুত শব্দ নিয়ে কোনো কথা তুলল না। মনীষও কিছু বলল না। কিন্তু কি এক অস্বস্তি হতে শুরু করলো। শীত লাগাটা যেন কমল না তার। আগুনের এত কাছে বসেও যেন ঠান্ডা ভাবটা কাটছে না। চাঁদের আলোয় দেখা ফ্যাকাশে মুখটা বারবার মনে পড়ছে তার। যদিও খুব বেশিক্ষণ তাকে দেখেনি, তাও এখন যেন মনে হচ্ছে যাকে দেখেছে তার ফ্যাকাশে মুখে দুটো কালো কালো মণিহীন চোখ ছিল, আর তার পোশাক ছিল নাকি কালো ধোঁয়া। ব্যাপারটা মনে হতেই মনীষ লক্ষ্য করল আগুনের শিখা থেকেও যেন অল্প অল্প কালো ধোঁয়া বের হচ্ছে। হঠাৎই যেন একটা সরসর করে শব্দ হলো। চমকে উঠল মনীষ। এই কিসের আওয়াজ হলো রে? আওয়াজ? কিসের আওয়াজ? পাতা সরসর করা শব্দ যেন। হ্যাঁ, আবার তুই শুরু করলি। আরে বাবা, হ্যাঁ মানছি, তুই আমাদের থেকে বেশি সাহসী। আরে না রে, মনীষ একটু গলা তুলেই বলল। তারপর একটু দম নিয়ে সমস্ত কথা তাদের জানায় সে বলল টিলার সামনে গিয়ে সে ঠিক কি কি দেখেছে। সে ভেবেছিল বন্ধুরা বুঝি তার কথা শুনে হাসবে, কিন্তু তার কথা শুনে বন্ধুদের মুখ থমথমে হয়ে গেল। বেশ কিছুক্ষণ চুপচাপ করে থাকার পর প্রশান্ত বলল, তুই এতক্ষণ আমাদের এই কথা বলিসনি কেন? মনীষ হয়তো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এবার বেশ স্পষ্ট একটা সরসরে শব্দ হলো। আর এবার সবাই সেটা শুনল। সবাই একসাথে পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর আবারও সরসর সরসর করে শব্দ হচ্ছে। মনীষের যেন মনে হতে লাগলো ওই ওই ও যাকে একটু আগে দেখেছে সেই সেই ধীরে ধীরে এগিয়ে আসছে। কিন্তু তাও যদি হয়, তাহলে ওইভাবে শুকনো পাতার ওপর দিয়ে সাপ বয়ে যাওয়ার মতো সরসর করে শব্দ হচ্ছে কেন? দলের মধ্যে থেকে রিজু বলে উঠল, এই চল এখান থেকে এখনই চলে যাই ভাই। ও জিনিসপত্র এখানে থাক, কাল সকালে এসে নেওয়া যাবে। আমার মোটেই ভাল লাগছে না ব্যাপারটা ভাই, চ না। সবাই তাড়াতাড়ি দরকারি কিছু জিনিস নিয়ে দ্রুত বাইরের দিকে চলে গেল। ছুটতে লাগলো তারা, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে মনীষ চমকে গেল। তো অন্ধকার কেন? একটু আগেই তো ঘুরে এলাম, তখন তো বেশ চাঁদের আলো ছিল। তাহলে এখন এত অন্ধকার কেন? সে মনে মনে ভাবল। ব্যাপারটা সে আর বন্ধুদের বলল না। আগে এখান থেকে বের হতে হবে। সবাই একসাথেই টর্চের আলো হাতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অন্ধকার এতই নিবিড় এবং নিরেট যে সবাই রাস্তা হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর মনীষ দেখল টর্চ হাতে সে একা। তার বন্ধুরা আশেপাশে কেউ নেই। পকেট থেকে ফোনটা বের করে দেখল কোনো নেটওয়ার্ক নেই। ফোনে কারোর সাথে যোগাযোগ করা গেল না তখন। মনীষ ভাবল সবাই হয়তো বেরিয়ে গেছে, শুধু সে একা পড়ে আছে। চারিদিকটা দেখে নিয়ে সে বাইরে যাওয়ার রাস্তাটা বোঝার চেষ্টা করল। বেশ কিছুটা দূরে গিয়ে যাওয়ার পর একটু দূরে আলোর মতো কিছু একটা দেখা গেল। দ্রুত এগিয়ে গিয়ে মনীষ দেখল জঙ্গলটা শেষ হয়ে একটা ঘাস জমিতে মিলেছে। সে ঠিক বুঝতে পারল না জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছে কিনা। এই রকম একটা জায়গা আসার সময় দেখেছিল কিনা সেটাও সে মনে করতে পারল না। ঘাসের মাথাগুলো চাঁদের আলোয় চিকচিক করছে। 10-12টা চৌকো চৌকো বাড়ি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর একটা ছোট মতো
ঝাঁকা মুঠো গাছকে ঘিরে রয়েছে বাড়িগুলো। আর সেই গাছটা থেকে একটু দূরেই সে একজনকে দেখতে পেল। প্রথমটায় চমকে উঠলেও পর মুহূর্তেই সে বুঝল তারই দলের একজন দাঁড়িয়ে আছে সেখানে। এই তো পেয়েছে, চেনা মানুষ পেয়েছে সে। এদিক সেদিক তাকাচ্ছে সে পথ ভোলার মতো করে। বন্ধুর নাম ধরে ডাকতে যাবে এমন সময় সে দেখল তার পিছন থেকে প্রায় মাটির সাথে ঘষতে ঘষতে কিছু একটা আসছে। না 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 না, একটা না, অনেক অনেক, সাদা সাদা ফ্যাকাশে মুখ, দল বেঁধে একটা কালো ধোঁয়ার মেঘের মতো। তারা ওর বন্ধুর পেছন থেকে ভেসে আসছে। মনীষ অনেক চেষ্টা করেও গলা থেকে চিৎকার বের করতে পারল না। ধীরে ধীরে পিছু হাঁটতে লাগলো সে। পুনরায় জঙ্গলে প্রবেশ করতে করতে সে দেখল কালো ধোঁয়ায় ভাসমান সেই ফ্যাকাশে মুখগুলো ঘিরে ধরেছে ওর বন্ধুকে। তারপর ধোঁয়ার মধ্যে থেকে অকস্মাৎ কালো কালো হাত বের হয়ে অতর্কিতে তার গলা চেপে ধরল। বন্ধু হয়তো চিৎকার করতে চেয়েছিল, কিন্তু পারল না। কালো ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে গিলে খেল তাকে। এরপর মনীষ জঙ্গলের ভেতর ঢুকে বিপরীত দিকে ছুট দিয়েছিল প্রাণপণে। কিভাবে সেই অভিশপ্ত গোলক ধাঁধা থেকে বের হয়ে এলো আর কিভাবে যে সে লোকালয়ে ফিরে এলো সেটা আর তার কিছুতেই মনে পড়ছে না। অতনু চায়ে চুমুক দিয়ে বলল, এই একবার ঘুমড়ি যেতেই হবে। গৌরব একবার চোখ তুলে অতনুর দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিল। সে তখনও মনীষের কথাটা ভাবছে। গতকাল রাতে মনীষ যে সবকিছু বলেছে ঠিক সেইগুলো। সে এখনো গুরুদাসের বাড়িতেই আছে। তার বাড়িতে আর তার বন্ধুদের বাড়িতেও খবর পাঠানো হয়েছে। ওনারা এসেই যা করার করবেন। ওই ছেলের কি হবে না হবে সেই নিয়ে অতনু চিন্তিত নয়, গৌরবও নয়। অতনুর চিন্তা ঘুমড়ি নিয়ে। আর গৌরব ভাবছে মনীষের বলা ঘটনাটা সে আগেও কোথাও শুনেছে। মানে ঘটনাটা সম্পূর্ণভাবে পরিচিত না লাগলেও ওই কালো ধোঁয়ার কুণ্ডলীকৃত অশরীরী এগুলো যেন সে আগেও কোথাও দেখেছে বা শুনেছে। অনেক ভেবেও কিছুতেই কিছু মনে করতে না পেরে বিরক্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে চলে যায় সে। এর ঠিক 4 দিন পরের ঘটনা, সকালবেলার ঘটনা। গৌরবকে ঘুম থেকে ডেকে তোলে অতনু। কি হলো গো? ঘুম জড়ানো গলায় বলে গৌরব, আজই ঘুমড়ি যাব। যাও না, কে বারণ করেছে? তুইও যাবি আমার সাথে? আমার তোকেও লাগবে। গৌরব উঠে বসল। অতনুর সাথে ঘুমড়ি যাওয়ার ইচ্ছা গৌরবের একদমই ছিল না, কিন্তু অতনুকে ধরে ওদের কোম্পানিতে চাকরি পাওয়ার একটা ইচ্ছা মনে মনে ছিল ওর। এখন যদি অতনুর প্রস্তাবে রাজি না হয় তাহলে আর কি, ভালো চাকরিটার আশাটাও ছাড়তে হবে। কি হবে দাদা? শেষ একটা চেষ্টা করেছিল গৌরব, কিন্তু তাকে থামিয়ে অতনু বলেছিল, শোন, তুই আর আমি বিকেল বিকেল ঘুমড়িতে ঢুকবো। ওই মনীষ যে জায়গাটার কথা বলেছে ওইখানেই যাব। যে বাড়িটার মাথায় বড় অ্যান্টেনা লাগানো, ওই বাড়িটায় আমরা সারা রাত কাটাবো আজকে। ওখানে ক্যামেরা লাগিয়ে গোটা রাত থাকবো আমরা। হ্যাঁ, কিন্তু আমাকে কি কাজে লাগবে? ওই ক্যামেরা লাগাবো, ঝাড়পোঁছ করবো, আর টুকটাক কিছু কয়েকটা কাজও আছে। ওই একা পারবো না তো, তাই। গৌরব বুঝল অতনু ঘুমড়ি যেতে চাইছে, কিন্তু একা যেতে সাহস পাচ্ছে না। আচ্ছা, ওই মনীষ কি বললো শুনলে তো? যদি সেরকম কিছু হয়? ওসব ধাপ পাওয়াজি। ছেলেটা নিজেই কিছু একটা করে ওর সব বন্ধুদের খুন করেছে, আমি শিওর। যাই হোক, এসব পুলিশের কাজ, ওরা যা করার করবে। তুই কি বলছিস বল, যাবি না যাবি না? যাব না বলতে চেয়েও সম্মতি জানিয়ে ফেলল সে। বেলা বাড়তে না বাড়তেই আকাশ জুড়ে মেঘ করে এলো। দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে ঈশ্বরকে বারংবার অনুরোধ করল গৌরব, ঝেঁপে বৃষ্টি দাও ভগবান, ঝেঁপে বৃষ্টি দাও, আর যেন অতনুদার সব প্ল্যান ক্যান্সেল হয়ে যায়।
কিন্তু বিকেল 4টে নাগাদও যখন তার প্রার্থনা গ্রহণ হলো না, তখন গৌরব বুঝল আজ কিছু একটা অঘটন ঘটবেই। ঈশ্বর নিজেও আজ বিমুখ। গুরুদাসকে একটু শহরের বাইরে পিকনিকে যাচ্ছি বলে অতনু আর গৌরব ব্যাগপত্র নিয়ে যখন বের হলো, তখন প্রায় 4:30। শোন, গিয়েই আগে চটপট ঝাড়পোঁছ করে ক্যামেরাগুলো ফিট করতে হবে। হাঁটতে হাঁটতে বলল অতনু। ক্যামেরাগুলো? কটা ক্যামেরা আছে? এই 3-4টে। হুম। সংক্ষেপে উত্তর দিয়ে হাঁটতে থাকলো গৌরব। আকাশে তখনও গভীর কালো মেঘ। জঙ্গলের মুখটায় ঢোকার আগে আকাশটা যেন হঠাৎ মৃদুস্বরে ডেকে উঠল। সেই সময় কি মনে হতেই গৌরব আকাশের দিকে তাকালো। ঘন কালো সমুদ্রের মতো মেঘ ছড়িয়ে পড়েছে দিগন্ত জুড়ে। সারাটা আকাশ জুড়ে তার বিশাল ব্যাপ্তি। কিরে, আকাশে কি দেখছিস? অতনুর ডাকে ফিরে তাকালো গৌরব। আকাশের দিকে তাকিয়েই তার মনে হয়েছিল এই রকম আকাশ সে আগেও কোথাও দেখেছে। হ্যাঁ, অনেকবার দেখেছে, কিন্তু কথাটা অতনু তাকে বলতে পারল না। সে জানে অতনু এই কথা শুনেই বলবে, মেঘলা আকাশ আগে দেখিসনি? এতদিন কি গর্তের ভেতর থেকে এসছিস নাকি? হ্যাঁ, সত্যি মেঘলা আকাশ আগেও সে দেখেছে, কিন্তু এই আকাশ, এই রকম আকাশ, এটা যেন বড্ড চেনা তার কাছে। কথা না বাড়িয়ে গৌরব বলল, কিছু না, চলো। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবল। প্রবেশদ্বার পেরিয়ে ঘুমরির ভুতুরে রাস্তাটা ধরার আগেই টর্চ জ্বালতে হলো ওদের। ঘুমরির ভিতর ঢুকেই গৌরবের আবারও মনে হতে লাগলো বাড়ি ঘরগুলোর ভেতর থেকে কেউ ওকে দেখছে। অস্বস্তিটার কথাটাও অতনুকে বলল না গৌরব। কোনো দিকে না তাকিয়ে চুপচাপ অতনুর পেছন পেছন এগিয়ে চলল। আঁকা বাঁকা পাথুরে রাস্তা ধরে চলল ওরা। গৌরব এর আগে কখনো ঘুমরির এতটা ভেতরে আসেনি। অতনু যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। অতনু নিজে কিন্তু নির্দ্বিধায় এগিয়ে চলেছে। সে যে এখানে বহুবার এসেছে সেটা তার আত্মবিশ্বাস দেখেই বোঝা যাচ্ছে। গৌরবের হঠাৎই একটু ভয় করে উঠল। অতনুদা জঙ্গলের ভেতরে ওকেই আবার খুন করার প্ল্যান করছে না তো? কিন্তু কেন? তাকে খুন করে অতনুদার কি লাভ? আর অতনুদাকে দেখে কখনোই খুনি বলে মনে হয়নি। হ্যাঁ, একটু একরোখা খামখেয়ালি বটে, তবে খুনি নয়। এই যে এসে পড়েছি, এটাই তো নাকি? অতনুর কথায় সম্বিত ফিরতেই মাথা তুলে তাকালো গৌরব। সে দেখল অতনু আলো ফেলে একটা বাড়ির দিকে তাকিয়ে আছে। সেটার মাথায় একটা বড় স্যাটেলাইট অ্যান্টেনা আছে। গৌরব আলো ফেলে আশেপাশের বাড়িগুলো দেখতে লাগলো। মনীষের বলা গল্পটা মনে পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল তার। এখনই যদি জানলায় কারো একটা মুখ ভেসে ওঠে। কথাটা ভেবেই আলো নামিয়ে নিল সে। চ ভেতরে যাই। অতনুর সাথে বাড়িটার ভেতরে প্রবেশ করলো গৌরব। একতলাটা দেখেই গাটা কেমন গুলিয়ে উঠল ওর। দরজা জানলা সবই খোলা। ভেতরে রয়েছে জরাজীর্ণ সব আসবাবপত্র। দেওয়ালে মেঝেতে নানা জায়গায় ফাটল, আর কেন জানি না একটা বোটকা গন্ধ। না না না, এখানে না, উপরে চ, দেখছি। ওপরেও প্রায় একই রকম অবস্থা। গৌরব সবে বলতে যাচ্ছিল এখানে কোথায় থাকবে, দাঁড়ানোর জায়গাটুকুও নেই। কিন্তু তখনই অতনু বলল, আরে দোতলায় যাচ্ছি তো, ওই দোতলার কোন একটা ঘরের মেঝে সাফ করে নিয়ে বসে পড়লেই হবে। আয় আয় আয়, আমার সাথে হাত লাগে একটু। গৌরব আর কি করে? অতনু ব্যাগের ভেতর কাপড় ঝাড়ু সবই রেখেছিল। দুজনে মিলে কয়েক মিনিটের মধ্যেই একটি ঘরের মেঝে মোটামুটি পরিষ্কার করে বসে পড়ল। একটা এমার্জেন্সি ল্যাম্প জ্বালানো হলো। যে জায়গাটা ওরা বাঁচল তার থেকে কিছুটা দূরেই একটা জানলা। জানলাটার বাইরে তাকালে বিশেষ কিছু দেখা যায় না। বাইরেটা
অন্ধকার। কিন্তু তাও গৌরবের যেন মনে হলো মনীষ টিলার ওপর থেকে যে জানলার ওপারে প্রথম সেই ছায়ামূর্তিকে দেখে, সেটাই এই জানলাটা। অতনু চটপট 4টে ছোট সাদা গোল গোল টর্চের মতো জিনিস বের করে রাখলো। তারপর নিজের ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করলো। ওই সাদাগুলো কি গো? গৌরব বলল। অতনুদা গৌরবের দিকে চোখ তুলে তাকিয়ে হেসে বলল, এইগুলো হলো ক্যামেরা, বিদেশি জিনিস। ব্লুটুথ দিয়ে ল্যাপটপের সঙ্গে পেয়ার করে নিলেই ব্যাস, ক্যামেরা যা দেখবে ল্যাপটপে তাই দেখতে পাবে। বেশ দাম আছে বলো? হ্যাঁ, তা তো আছেই। জোড়ায় জোড়ায় বিক্রি হয় এই জিনিস। এক সেটের দাম প্রায় 1,15,000। বাপ রে, তুমি কি ভূত শিকারী? মানে তুমি কি ঘোস্ট হান্টিং করে বেড়াও নাকি? না হলে এত টাকা দিয়ে? আরে না না, পাগল নাকি? ভূতে ভূতে বিশ্বাস করি না ভাই, এসব আমি কিনিনি। তাহলে? এবার হাত বাড়িয়ে একটা ক্যামেরা নিয়ে সেটার গায়ের একটা সুইচ টিপে কি সব করতে করতে সে বলল, আরে এইসব ক্যামেরা আমাকে একজন দিয়েছে। এইটুকু বলে কিছুক্ষণ চুপ থেকে তারপর ক্যামেরাটা রেখে গৌরবের দিকে তাকিয়ে অতনু বলল, হ্যাঁ শোন, তোকে তাহলে সবটা খুলেই বলি। আমার বস, উনি মানে ওনার গাড়ির ব্যবসা ছাড়াও আরো অনেকগুলো ব্যবসা আছে। উনি এই শহরটিতে অল্প অল্প আবার পুনর্নির্মাণ করতে চান, কিন্তু তার জন্য এটার বদনাম ঘোচাতে হবে। আর তাই উনি আমাকে বলেছেন যে এই শহরে এসে একটা রাত কাটিয়ে ক্যামেরা ফুটেজ নিয়ে যেতে। মানে জায়গাটা যে নিরুপদ্রব সেটার প্রমাণ হিসাবে ভিডিও। 4টে ক্যামেরা উনি স্পন্সর করেছেন। আমি বিভিন্ন জায়গায় এই 4টে ক্যামেরা লাগিয়ে সারা রাতে যতটা পারা যায় ভিডিও করে তুলে নিয়ে যাব। এটা করতে পারলে উনি আমাকে বেশ মোটা টাকার পুরস্কার তো দেবেনই, ওনার মুম্বাইয়ের হেড অফিসে ভালো একটা পদে প্রমোশনও করাবেন। বাহ। গৌরব বেশ অবাক হয়ে এই উত্তরটা দিল। উনি এই কাজটা করানোর জন্য অনেক দিন ধরেই একজন সাহসী এবং বিশ্বস্ত লোক খুঁজছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। আমার কাজে খুশি হয়ে একদিন আমাকে ডেকে বলেছিলেন, দেখো, সাহসী কিছু লোক আমাদের অফিসে আছে, কিন্তু তেমন বিশ্বস্ত লোক তো কাউকে আর পাচ্ছি না ভাই। আর এই এত দামি সব জিনিস, বুঝতেই পারছো। বুঝতেই পারছি দাদা, আজকের রাতটা কাটাতে পারলেই তোমার লটারি লাগবে। তা যা বলেছিস ভাই। তা আমাকেও একটু দেখো, তোমাদের এখানকার অফিসে আমার একটা চাকরি। গৌরবকে কথা শেষ করতে না দিয়েই অতনু চোখ তুলে বলল, তুই কি পাগল? আমি চলে যাব মুম্বাই আর তোকে রেখে যাব এইখানে? আরে তুইও আমার সাথেই যাবি, একই অফিসে কাজ করব দুই ভাই, আর পুরস্কারের টাকাটাও সমান ভাগাভাগি হবে। আমার ব্যাপারটা কি জানিস তো, আমি এমনি খুবই সাহসী, কিন্তু একা থাকলে মাথা ঠান্ডা রাখতে পারি না। সাথে কেউ থাকলে আমার সাহস আর বুদ্ধি একদম ডাবল হয়ে যায়। হা বটে, তা বটে। অতনুর কথা শুনে হাসি পেল গৌরবের, কিন্তু হাসিটা চেপে গেল। বা টর্চটা ওই জানলার দিকে মারতো, বলল অতনু। গৌরব চুপচাপ আদেশ পালন করল। অতনু একটা ক্যামেরা নিয়ে জানলার সামনেটা ক্লিপ দিয়ে বসিয়ে দিয়ে এলো। চল এবার নিচের ঘর আর বাকি আশেপাশের কয়েকটা জায়গায় ক্যামেরাগুলো ফিট করে আসি। তোমার এইসব ক্যামেরার ব্লুটুথের রেঞ্জ কত? ভালোই, প্রায় 25 ফুট হবে এরকম। নিচের ঘর, বারান্দা আর পেছনের একটা জানলায় ক্যামেরা বসিয়ে ফিরে এলো ওরা। মোটামুটি কাজ শেষ। এবার একটা সেফ জায়গা দেখে আগুন ধরাতে হবে। মারাত্মক ঠান্ডা, বুঝলি? অবশ্য ঘুমিয়ে পড়ার আগে কিন্তু নিভিয়ে ফেলতে হবে। ঘরের এক কোণে আগুন ধরিয়ে নিজেদের জায়গায় ফিরে এলো ওরা। গৌরব ল্যাপটপের দিকে দেখল। ল্যাপটপের স্ক্রিন এখন 4 ভাগে বিভক্ত। 4টে ক্যামেরার ফিড 4 কোণে। 2টো বাইরের দিকের দৃশ্য ভিডিও করছে আর 2টো করছে ঘরের ভেতরে। কেমন যেন গা ছমছম করছে ওগুলো দেখে। বিশেষ করে নিচের ঘরে একটা দেওয়ালে নোনা ধরে যেন একটা মানুষের মতো আকৃতি নিয়ে আছে
যেন যেন একটা মহিলার ছায়া, জীর্ণ শীর্ণ তার চেহারা, লম্বা তার চুল, শরীরটা যেন কেমন আড়ষ্ট। কেউ গলায় দড়ি দিয়ে ঝুললে যেমন দেখতে লাগে, ঠিক তেমন। হ্যাঁ, ঠিক তেমন। অতনুদা, এই এই- এই নিচের ঘরের ফিডটা দেখো। কি রে? অতনু নিজের মোবাইলে কিছু একটা দেখছিল। গৌরবের কথায় সে উঠে এসে দাঁড়ালো ল্যাপটপের সামনে। এই দেখো, যেন একটা মেয়ের ছায়া না? তুই এই জিনিস দেখাতে আমাকে ডাকলি? তুই না মাইরি, মানে আরে দেখোই না, মনে হচ্ছে না যে একটা মেয়ে? হ্যাঁ, তা তো মনে হচ্ছে, কিন্তু তাতে কি? দেওয়ালে নোনা ধরে ওটাকে ওরকম দেখাচ্ছে। তুই কি ভাবছিস ওই মেয়েটাই একটু পরে বেরিয়ে আসবে দেওয়াল থেকে, আর ওটাকেই মনীষ দেখেছিল সেদিন, তাই তো? না মানে, আমি এরকম একটা দৃশ্য আগেও কোথায় একটা দেখেছি। আগেও দেখেছিস মানে? আগে কোথায় দেখেছিস? সেটা মনে করতে পারছি না, কিন্তু দৃশ্যটা খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে। কি মনে হচ্ছে? গৌরব কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, না, কিছু না। তুই ভাই, আমার ব্যাগ থেকে কফির ফ্লাস্ক আর খাবারের বাক্সগুলো বার কর। প্রথমে মনীষের বলা গল্প, তারপর আজ দুপুরে দেখা আকাশের মেঘ, আর এখনের এই দেওয়ালের ছোপ, সবকিছুই যেন খুব চেনা ঘটনা বলে মনে হচ্ছে। কিন্তু কেন? তার সাথে এই ঘটনার সম্পর্কটা কি? কথাগুলো ভাবতে ভাবতে অতনুর ব্যাগ থেকে ফ্লাস্ক, খাবারের প্যাকেট আর প্লাস্টিকের কাপ বের করে জায়গায় এসে বসলো গৌরব। অতনু ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, দিব্যি নেটওয়ার্ক কাজ করছে, আর মনীষ বলছিল কিনা নেটওয়ার্ক নেই। যত সব। গৌরব প্লাস্টিকের কাপে কফি ঢেলে অতনুর দিকে বাড়ালো। এই ঘুমরির ব্যাপারে কিছুদিন আগে আমিও একটা গল্প শুনেছি, তোকে বলবো বলবো করে বলা হয়নি। অতনু হাতে কফি নিয়ে বলল, কি গল্প বলো, বলো, আমিও শুনি। আরে আমাদের একজন ক্লায়েন্ট থাকে মান্ডি, মাঝে মধ্যে গাড়ি নিয়ে এদিকে এলে আমাদের এখানে সার্ভিসিং এর জন্য আসেন। উনি বলেছিলেন ওনার এক প্রতিবেশী বন্ধু একবার এক বৃষ্টির রাতে এখান থেকে মান্ডি ফিরছিলেন। ওনার স্পষ্ট নাকি মনে আছে, নওগ্রাম ছেড়ে বেরিয়ে মান্ডির রাস্তা ধরেছিলেন, কিন্তু কিছুটা দূর গিয়ে একটা বাঁক নেওয়ার পর উনি দেখলেন যে গাড়ি নিয়ে উনি জঙ্গলাকীর্ণ একটা রাস্তায় ঢুকে গেছেন। চারিদিকে উঁচু উঁচু গাছ, আর গাছপালার ফাঁকে ফাঁকে সব জনহীন বাড়িঘর। যতই যাচ্ছে ততই যেন জঙ্গলের গভীরে ঢুকে যাচ্ছেন আরো। এইটুকু বলে চুপ করে গেল অতনু। তারপর? গৌরব জিজ্ঞেস করল, তারপর আর কিছু জানা যায়নি। সে লোক রাতে আর বাড়ি ফেরেননি। বাড়িতে খোঁজ তল্লাশ শুরু হলো। নওগ্রাম থেকে মান্ডির রাস্তায় অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া গেল না। প্রায় 15 দিন পর মৃতপ্রায় অবস্থায় তাকে ঘুমরি থেকে উদ্ধার করলো ফরেস্ট ডিপার্টমেন্ট। সে লোক কি করে ঘুমরি এলো এবং তার গাড়ি বা কোথায় গেল সে কিছুই বলতে পারে না। তবে সেই বর্ষার রাতের কিছুটা উনি মনে করতে পারছেন। প্রায় 2 বছর হয়ে গেল। সেই লোক নাকি আজও স্বাভাবিক হতে পারেনি। সারাদিন নাকি স্মৃতিভ্রষ্টের মতো বসে থাকেন। অতনু চুপ করল। গৌরবও চুপ করে রইল। লম্বা নিস্তব্ধতা। গৌরব কি একটা ভেবে নিয়ে তারপর বলল, জানো তো অতনুদা, আমার কি মনে হয়? কি? লোকে বলে ঘুমরিতে কিছু একটা আছে, ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে, কিন্তু আমার মনে হয় ঘুমরি নিজেই একটা ভয়। ঘুমরিতে নিজে থেকে কেউ আসে না, ঘুমরি তাদেরকে টেনে আনে। অতনু কিছুক্ষণ গৌরবের দিকে তাকিয়ে থেকে তারপরও আচমকা হো হো করে হেসে উঠল, আর সেই সাথে মাটিতে হাতের চেটো দিয়ে চটচট করে হাততালি দেওয়ার মতো করে মারতে থাকলো। আরে অতনুদা, অতনুকে কিছু একটা বলতে যাচ্ছিল গৌরব, কিন্তু তার আগেই নিচের ঘর থেকে কেউ যেন ঠিক অতনুকে নকল করে হেসে উঠল। সরু
ঋণ ঋণে গলার হাসি, আর সেই সাথে অতনু যেভাবে মাটিতে চাপড় মারছিল ঠিক ঠিক সেইভাবেই যেন কেউ দেয়ালে চড় মারছে। গৌরব থমকে গেল হাসিটা শুনে। অতনু একটু থমকে গেছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, নিচের ঘরের ক্যামেরা বন্ধ। গৌরব বসেই ছিল, কিন্তু অতনু বলল, চল নিচে। এই বলেই সে পকেট থেকে একটা পিস্তল বের করে দরজা দিয়ে বের হয়ে গেল দ্রুত। গৌরব কি বলবে বুঝতে পারল না, কিন্তু একা বসে থাকতেও চাইল না। সেও উঠে পড়ে অতনুর পিছু নিল। সাবধানে যাও অতনুদা, তাড়াহুড়ো করো না। গৌরবের কথা শুনেই যেন অতনু থমকে গেল। তারপর বন্দুক হাতে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। প্রায় পা টিপে টিপেই নামতে লাগলো ওরা। নিচের ঘরে কেউ আছে সেটা ওরা স্পষ্টই বুঝতে পারছে, কারণ হাসির শব্দটা থেমে গেলেও একটা খসখস শব্দ এখনো কানে আসছে। শেষ ধাপটার কাছে দুজনেই থমকে দাঁড়ালো ওরা। অন্ধকারের মধ্যেই যেন ওরা স্পষ্ট দেখল, দূরে নিচের ঘরের কাছে হুবু হয়ে কেউ একজন বসে আছে। হ্যাঁ, একজন মানুষের মতো কেউ, কালো, রোগা, শীর্ণ চেহারা, মাথা থেকে লম্বা চুলের মতো কিছু একটা নেমে গেছে কাঁধে। অন্ধকারে এর থেকে বেশ কিছু বোঝা গেল না, তবে এই অদ্ভুত দর্শন জীবটাকে দেখে যতটা না অবাক হলো ওরা, তার চেয়েও বেশি অবাক হলো জীবটার হাতে আর একটা জিনিস দেখে। জীবটার হাতে একটা খুলি, মানুষের মাথার খুলি। জীবটা সেই খুলি মুখের কাছে নিয়ে কুকুরের মতো শুকছে। দাঁড়িয়ে থাকা উচিত না সরে পড়া উচিত, সেটাই গৌরব ভাবছে। এমন সময় যেন অন্ধকার থেকে আরো একজন বের হয়ে এলো। সে হাত বাড়িয়ে খুলিটা তার সঙ্গীর কাছ থেকে কাটতে গিয়েও থমকে গেল। প্রথম কয়েক মুহূর্ত কিছু বুঝতে না পারলেও হঠাৎই গৌরব বুঝতে পারল দ্বিতীয় জীবটা তাকেই দেখছে, স্থিরভাবে, এক দৃষ্টিতে। ওর দিকেই যেন দেখছে সে। আর শুধু তাই নয়, আশপাশ থেকে আরো বেশ কিছু ছায়ামূর্তি যেন ধীরে ধীরে এসে জড়ো হচ্ছে। খুলি হাতে নিয়ে রেখেছিল যে, সেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অতনুর হাতে বন্দুক ছিল, কিন্তু আদৌ অতনু বন্দুক চালাবে কি চালাবে না সেটা গৌরব বুঝতে পারছিল না। চিৎকার করে গৌরব ছুট লাগালো, পালাও অতনুদা! অন্ধকারের মধ্যে বেশ কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ একটা চিৎকারের শব্দে থমকে দাঁড়ালো গৌরব। চিৎকারের শব্দটা খুব চেনা চেনা লাগছে। অতনুদা! চমকে ফিরে আশেপাশে তাকিয়ে দেখলো অতনুদা নেই। না, অতনুদা নেই বলা ভুল। অতনুদা আছে, কিন্তু বেশ কিছুটা দূরে। তাকে ঘিরে ফেলেছে ওরা সবাই। গৌরব, 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 বাঁচা ভাই, বাঁচা, বাঁচা। গৌরব কি করবে বুঝতে পারল না। অতনুর চিৎকারে আর অশরীরীদের উল্লাসে প্রায় বধির হয়ে গেল সে। অতনুকে পুরোটা দেখতে পাচ্ছে না সে, মাথাটা আর হাত দুটো দেখতে পাচ্ছে। বাকিটা যেন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। অজস্র ফ্যাকাশে মুখ ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডলিতে। আর শুধু তাই নয়, এক একটা ছায়ামূর্তি আসছে আর এক এক করে জুড়ে যাচ্ছে। হঠাৎই ধোঁয়ার কুণ্ডলির ভেতর থেকে একটা পা বের হয়ে এলো। গৌরবের মনে আশার আলো জাগলো। অতনুদা বোধ হয় ধোঁয়ার কুণ্ডলি কেটে বেরিয়ে আসছে, কিন্তু না, ভুলটা ভাঙলো যখন গৌরব দেখলো অতনুর পা খানা ঘুরে এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। ব্যাপারটা দেখে শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল গৌরবের। অতনুর ধীরে ধীরে চোখ ধোঁয়া হয়ে আসছে।
ফ্যাকাশে ফ্যাকাশে বিভৎস মুখগুলোতে কালচে লাল ছোপগুলো, ওগুলো যে ওরই রক্ত, সেটা যেন বিশ্বাস হচ্ছে না ওর। গৌরব কি করছে? সে কি আছে? ওকেও তো এরা ছিঁড়ে খাবে। ওটা কি? একটা হাত এগিয়ে আসছে ওর মুখের দিকে, দুটো শীর্ণ আঙুল এগিয়ে আসছে ওর চোখের দিকে। পা তো গেছে। এবার কি তাহলে চোখগুলো? দুই চোখ বুঝিয়ে নিয়তির হাতে নিজেকে ছেড়ে দিয়েছিল অতনু, কিন্তু হঠাৎই সবকিছু যেন শান্ত হয়ে গেল। চারিদিক যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। অতনু ভাবল সে বোধহয় মারা গেছে, না হলে এত মৃত্যু শীতল নীরবতা কেন? ধীরে ধীরে চোখ খুলে তাকালো সে, আর চোখ খুলেই চমকে গেল। অতনু দেখল সে মাটিতে ঘাসের ওপর পড়ে আছে। তার মাথার ওপর আকাশ জুড়ে রয়েছে কালো মেঘ, এবং সমস্ত ভয়াল ভয়ঙ্কর কালো ধোঁয়ার কুণ্ডলীকে টেনে নিচ্ছে সেই মেঘ। ফ্যাকাশে মুখগুলো রাগে যন্ত্রণায় বেঁকে যাচ্ছে। যেতে চায় না তারা, যেতে চায় না, কিন্তু কালো মেঘের শক্তির কাছে তাদের হার মানতেই হচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই কালো মেঘ নিজের মধ্যে টেনে নিল সমস্ত বিভীষিকাকে। দেখতে দেখতে চাঁদের আলোয় উদ্ভাসিত হলো চারপাশ। বিপদ কেটে গেছে বুঝে এদিক ওদিক তাকিয়ে দেখল কিছুটা দূরেই গৌরব হাঁটু মুড়ে চোখ বুজিয়ে বসে আছে। গৌরব, গৌরব, এদিকে আয় ভাই, এদিকে আয়। গৌরব চোখ খুলে তাকালো, তারপর চারিদিকে তাকিয়ে চটপট উঠে দাঁড়ালো সে। চাঁদের আলো দেখেই হেসে ফেলল। তারপর অতনুকে রক্তাক্ত দেখে সেই হাসি মিলিয়ে গেল তার। ছুটে গেল সে অতনুদার দিকে। ভাই, বিপদ কেটে গেছে ভাই, বিপদ কেটে গেছে। অতনু যন্ত্রণা কাতর গলায় বলল, আমাকে এখান থেকে বের কর ভাই, পাটা গেছে আমার। হাঁটুর নিচ থেকে পা কাটা পড়েছিল অতনুর। রক্তক্ষরণ হয়েছিল প্রচুর। কহি মাছের প্রাণ বলেই হয়তো সে যাত্রা বেঁচে গিয়েছিল অতনু। গৌরব সময় মতো গুরুদাসবাবুকে ফোন করে লোকজন নিয়ে জঙ্গলের দিকে আসতে বলে দিয়েছিল। কোনো মতে অতনুকে নিয়ে কিছুটা দূর যাওয়ার পরই গুরুদাস আর বাকিদের সাথে দেখা হয়ে গিয়েছিল। এই ঘটনার 3 দিন পরেই কলকাতা ফিরে এসেছিল গৌরব। অতনু তখনও হাসপাতালে ভর্তি, কিন্তু গৌরব আর থাকেনি। ঘুমরির কাছে আর থাকতে চায় না ও। ঘুমরি যে কি, কতটা ভয়ঙ্কর, সেটা বুঝতে আর বাকি ছিল না ওর। গুরুদাসবাবুর সাথে গৌরব যেদিন প্রথম ঘুমরি গিয়েছিল, সেদিনই ঘুমরির ভিতর প্রবেশ করে ঘুমিয়ে পড়েছিল সে। আর তার ঘুমের মধ্যে তার মাথার ভিতরে থাকা সমস্ত দুঃস্বপ্ন টেনে বের করে নিয়ে নিজের করে নিয়েছিল ঘুমরি। এর ফলে গৌরবের ঘুমে দুঃস্বপ্ন আসা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ঘুমের রাজ্য থেকে বেরিয়ে সেই সমস্ত দুঃস্বপ্ন বাস্তব হয়ে দাঁড়িয়েছিল। যারা যারা ঘুমরির ভেতর গিয়ে প্রবেশ করত, গৌরবের দুঃস্বপ্নে আসা ওই হিংস্র অশরীরীরা তাদের আক্রমণ করত, ছিঁড়ে খেত। গৌরব আসার কদিন পরেই মনীষ আর তার বন্ধুরা গিয়েছিল ঘুমরিতে। তাদের ওপর নেমে আসে বিভীষিকা। মনীষের মুখে সব কথা শুনে গৌরবের বারবার ঘটনাগুলোকে খুব চেনা মনে হয়েছিল। আসলে ওই রকমের দুঃস্বপ্ন সে প্রায়ই দেখত, কিন্তু সেই সব স্মৃতি ঘুমরি তার মাথা থেকে বের করে নিয়েছিল বলেই স্পষ্টভাবে মনেও আসছিল না তার। অতনুর সাথে সন্ধ্যাবেলা সেদিন ঘুমরিতে গিয়ে দেওয়ালে অদ্ভুত সেই ছায়ামূর্তির মতো আকৃতিটা দেখার কিছুক্ষণের মধ্যেই
সবকিছু ধীরে ধীরে মনে পড়তে লাগলো ওর। ছেলেবেলা থেকে গৌরব প্রায়ই স্বপ্ন দেখত সে আর তার কিছু বন্ধু প্রকাণ্ড একটা কেল্লার ভিতর হারিয়ে গেছে। কেল্লার দেওয়ালে নানা রকম অদ্ভুত সব অবয়ব। একসময় সেই অবয়ব জেগে ওঠে, তাড়া করে ওকে। বন্ধুরা ধরা পড়ে যায়, তাদের হয় করুণ পরিণতি। গৌরব কিন্তু ধরা দেয় না। সে কোনো প্রকারে কেল্লার বাইরে বেরিয়ে যায়। একটা ফাঁকা মাঠে এসে দেখে চারিদিক থেকে তাকে ঘিরে ফেলেছে কালো ধোঁয়ার কুণ্ডলী। ধোঁয়ার ভেতর থেকে উঁকি মারছে শত সহস্র মুখ আর হাত। আর একটু হলেই তারা ধরে ফেলবে গৌরবকে। এমন সময় আকাশ জুড়ে ছড়িয়ে থাকা কালো মেঘ অজ্ঞাত কোনো কারণে নিজের দিকে টেনে নিতে শুরু করে সমস্ত অশুভ শক্তিগুলোকে। ঠিক সেই সন্ধ্যায় যেমন হয়েছিল, গৌরবের দুঃস্বপ্নের শেষে কালো মেঘ তাকে এসে বাঁচিয়ে নিত। কিন্তু সেদিন মাথার ওপর কালো মেঘ থাকা সত্ত্বেও অশরীরীর দল ছিঁড়ে খাচ্ছিল অতনুকে। গৌরব বুঝতে পেরেছিল ঘুমরির আকাশ বাতাস জুড়ে যে অশুভ শক্তি ছড়িয়ে রয়েছে সেটা ওই কালো মেঘকে নিজের কাজ করতে দিচ্ছে না। গৌরব তখন হাঁটু মুড়ে মাটিতে বসে মাথার ভেতর নিজের সেই স্বপ্নের শেষ দৃশ্যটুকুকে কল্পনা করতে লাগল। গৌরবের বারবার যেন মনে হচ্ছিল ঘুমরির সাথে ওর একটা মানসিক যোগাযোগ তৈরি হয়েছে। সে যা দেখতে চাইবে ঘুমরিও সেটাই করবে। আর হলো তাই। প্রচণ্ড মনোসংযোগের মাধ্যমে গৌরব নিজের মাথার ভেতর স্পষ্ট একটা দৃশ্যপট তৈরি করে। সেই দৃশ্যপটে সমস্ত অশরীরী অতনুকে ফেলে আকাশে কালো মেঘের সাথে মিশতে থাকে। গৌরবের তীব্র মানসিক শক্তির কাছে হেরে গিয়ে ঘুমরি সেটাই করতে থাকে যেটা গৌরব মনে মনে ভাবছে। এইভাবে অতনু কোনো ক্রমে রক্ষা পায়। ঘুমরি সবার সাথে এরকমই করে। যারা নিয়মিত রাতে দুঃস্বপ্ন দেখে তাদেরকে টেনে নিয়ে আসে নিজের কাছে। তারপর তাকে ঘুম পাড়িয়ে বের করে নেয় তার মাথার ভেতরের দুঃস্বপ্নের সমস্ত স্মৃতি এবং জীবন্ত করে তোলে তাদের। এই কারণেই হয়তো সেখানকার বাসিন্দারা সবাই শহর ত্যাগী হয়। আসবাবপত্র, জামা কাপড় সবকিছুই ফেলে রেখে চলে গেছেন ওরা। অভিশপ্ত শহরের কোনো কিছুই সাথে নিয়ে যায়নি ওরা। বেশ কিছুদিন পরের ঘটনা। ফরেস্ট রেঞ্জার খত্রিকে ধাক্কা দিয়ে ডেকে তুলল রেঞ্জার সিসোদিয়া। ক্লান্ত নিদ্রাতুর চোখে खत्री ताकालो सिसोदियार दिके। क्या भाई, जंगल में सो रहे थे पहले ही दिन? नहीं सर, जैसे आग लग गई थी। चलो, यहाँ ऐसे फिर कभी मत सोना, ये इलाका भूतिया है। अच्छा, सच में? चलो मेरे साथ, बतलाते हैं। रेंजर बिपिन खत्रीके निये द्रुत जंगल थेके बेर हये गेल अजय सिसोदिया। तखन बेला 3টে। आकाशे मेघ जमते शुरू करेছে। खत्री आकाशटार दिके ताकिये देखल। तार मने हलो एरकम आकाश से आगेও कोथाओ देखेছে, बहुबार देखेছে, किन्तु कोथाय सेटा आर मने करते पारलो ना। এটা মনে করতে পারল না যে ছেলেবেলা থেকে সে প্রায়ই একটা দুঃস্বপ্ন দেখত। সে দেখত একটি ফাঁকা মাঠে সবার সাথে সে রয়েছে। বাবা আছে, মা আছে, বন্ধুরা আছে, সবার সাথে সে আনন্দ করছে, মজা করছে, খেলা করছে। ঠিক এমন সময় আকাশে জমতে শুরু করলো কালো মেঘ। মুহূর্তেই ছড়িয়ে পড়ল তারা এবং সেখান থেকে নেমে আসতে লাগলো অজস্র ভয়াল সব জীব। মাটির উপর যারা রয়েছে তারা ততক্ষণে দিশেহারা। যে যেদিকে পারলো ছুটে পালাবার চেষ্টা করলো, কিন্তু তাদের লাভ কিছু হলো না। কালান্তকের দল পৃথিবীর বুকে নেমে শুরু করে ফেলেছে তাদের তাণ্ডব। চারিদিকে চিৎকার, কান্না আর রক্ত, আর সবার ওপর আকাশ জুড়ে ছড়িয়ে আছে কালো মেঘ।